এনজিওগ্রাম, এটিকে অনেকেই মনে করে একটা বড় ধরনের সার্জারি, এই বিষয়ে আপনার হ্যাঁ, এটা কোনো ধরনের সার্জারি না, আমরা বলি ইন্টারভেনশন। আসলে ভয় পাওয়ার কোনো কিছু না। আমরা এমন রোগীদের কাউন্সিলিং করার সময় আমরা বলি যে মেয়েরা যেমন নাক ফোড়ায়, কান ফোড়ায়, ছেলেদের মুসলমানি হয়, এর চেয়েও অনেকগুলো রিস্কও কম, ব্যথা বলতে নাই বলতে গেলে চলে, ব্যথাও হয় না। আমরা যেটা করি সাধারণত আমরা হাত দিয়ে এনজিওগ্রামও করি, পায়ের রক্তনালী দিয়ে এনজিওগ্রাম করি। এখন এই যে রক্তনালী দিয়ে এনজিওগ্রাম করার সময় আমরা একটু ওষুধ দিয়ে নিই, আমরা লোকাল অ্যানেস্থেশিয়া বলি, ওই জায়গাটুকুতে আমরা অবশ করে নিই। অবশ করে নেওয়ার পরে ওখান থেকে সাধারণত আমরা ক্যাথেটার বলি, যেটা রাবার সদৃশ একটা উপাদান, সেটার মাধ্যমে আমরা সাধারণত একটা টিউবের মতো ওটা দিয়ে আমরা হার্টে যেয়ে ওখান থেকে একটা ওষুধ দিই। ওষুধ দিয়ে তাহলে হার্টের রক্তনালী দেখা যায় ভিতরে ব্লক আছে কিনা, বা রক্তনালী কি, অথবা বিভিন্ন ধরনের আরও রকম প্যাথোলজি আছে, সেগুলো আমরা দেখতে পারি। এবার রক্তের চাকা জমা হয়েছে কিনা সেটা আমরা এনজিওগ্রাম করে বুঝতে পারি। তো এনজিওগ্রাম যে পদ্ধতির যেটা হলো, সেই পদ্ধতিটা আসলে বলা যায় যে আমাদের যত দিন যাচ্ছে, যত অ্যাডভান্সড হচ্ছে, তত এনজিওগ্রাম করার জন্য যে ক্যাথেটার আমরা ইউজ করি সেটাও যেমন নিরাপদ হচ্ছে, তেমনি তার যে জটিলতা যেগুলো আছে জটিলতাও কম হচ্ছে। সবচেয়ে বড় জিনিস হলো এক্সপার্টাইজ ডেভেলপ করা, স্কিল ডেভেলপমেন্ট করা। যেমন অনেকে রোগীরা বলে, আমি বোঝানোর জন্য অনেক সময় বলি যে দেখেন এরকম আছে যে হলো আমি সুই সুতা ধরেন, এখন আমার যদি বলেন সুই সুতা পরাইতে, আমি 10 মিনিট চেষ্টা করে হয়তো নাও হইতে পারে, কিন্তু আপনাকে যদি দেওয়া হয় মহিলা কাউকে, যে আপনাকে দেওয়া হয় উইদিন সেকেন্ডস আপনি কিন্তু পড়ায় ফেলবেন। কেন হয়েছে? এটা একদিনে হয় নাই, এটা আস্তে আস্তে আপনার স্কিল ডেভেলপ করছে। এনজিওগ্রামে ঠিক তাই না, আমাদের এখনকার যারা ডাক্তার আছে, ইভেন আমার জুনিয়র ডাক্তার, আমার মেডিকেল অফিসার, আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ, তারা এখন অনেক স্কিল্ড। তারা করতে 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 স্কিল্ড হয়েছে, এবং দেখা যায় সময় 5 থেকে 10 মিনিটের বেশি ইউজুয়ালি কোনো এনজিওগ্রাম করতে সময়ও লাগে না। এই স্কিল নেই, তাহলে এই স্কিল ডেভেলপ করার পাশাপাশি স্কিল ডেভেলপ সুবিধা হয়েছে যে সময়ও কম লাগতেছে, জিনিসটুকু জটিলতা কম হচ্ছে, এবং প্যাশেন্ট যেটা আমরা আশঙ্কা করে যে আমার ব্যথা হবে কিনা, ব্যথা পাবো কিনা আমি, এগুলো অনেকখানি এগুলো কমে গেছে। এই সুতরাং এখন আমি রোগীদেরকে বলি আপনি এনজিওগ্রাম করতে নিশ্চিন্তে আপনি এনজিওগ্রাম করতে পারেন। যখন একজন রোগী বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস নিয়ে আসেন, হয়তো বুকে ব্যথা বা তার কোলেস্টেরল হয়তো হাই, তো কোন কোন ক্ষেত্রে আসলে টেস্ট আপনারা করেন? বেসিক কিছু টেস্ট নিশ্চয়ই রয়েছে, কোন টেস্টগুলো করার পর আপনারা আসলে মনে করেন যে না এই টেস্টগুলো সাফিসিয়েন্ট না, এক্ষেত্রে এনজিওগ্রাম করাটা তার বাধ্যতামূলক? আমরা প্রথমে যে রোগীটা কমপ্লেন নিয়ে আসে সেটা আমরা অ্যানালাইসিস করি। রোগী যদি আসে বলে যে আমার বুকে চাপ দেয়, বুকে ব্যথা হয়, আমি হাঁটতে গেলে, সিঁড়িতে উঠতে গেলে, পরিশ্রম করতে গেলে আমার বুকে চাপ দিয়ে ধরে আসে, আমি ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়ার পরও আমার আসলে এই বুকের ব্যথা বা সিমটম যাচ্ছে না, অথবা একটা রোগীর হার্ট অ্যাটাক হয়ে গেছে, তা হার্ট অ্যাটাক হয়েছে নিশ্চয় কোনো একটা কারণে, ব্লকজনিত কারণে তো অ্যাটাক হয় সাধারণত, শুধু আমরা কোথায় হয়েছে ব্লক দিয়ে দেখতে পারি। অথবা আমার হার্ট অ্যাটাক, আমার এখন বুকে তীব্র ব্যথা হয়েছে, আমি একটা হাসপাতালে গেলাম, যে হাসপাতালে এনজিওগ্রাম করার এবং প্রাইমারি পিসিআই বলে এইটার ফ্যাসিলিটি আছে। কেন আমরা যে ওষুধপত্র দিয়ে যেটা আমার রক্তনালীতে ব্লক হয়েছে এবং ব্লকের পরে যে রক্ত জমাট বাঁধছে, এই জমাট বাঁধা গলানোর জন্য আমাদের ওষুধ আছে। কিন্তু ওষুধ যতখানি কার্যকরী তার চেয়ে আরও প্রায় 100 ভাগ কার্যকরী হলো প্রাইমারি পিসিআই। অর্থাৎ আমরা রোগীকে তখন তৎক্ষণাৎ যখন অ্যাটাক হয় এনজিওগ্রাম করি, এনজিওগ্রাম করার পরে ওইখানে রক্তনালী অবস্থা দেখি যে কি রক্তনালী বন্ধ হয়েছে পড়া, তখন আমরা রক্ত জমাট বাঁধা রক্তটা বের করে নিয়ে আসি এবং ওইখানে আমরা একটা রিং বসাই দিই।